নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা লং ভিডিও, আজকাল আমি শর্টসই বানাচ্ছি ইউটিউবে বেশি। অনেকদিন পরে একটি লং ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম, কারণ কিছু কথা ভিউয়ার্সদের সাথে আমার আছে। তো সেটা সবসময় ওই 3 মিনিটের মধ্যে হয় না। তো 3 মিনিট থেকে একটু বেশি হতে পারে, এই জন্য আমি সেটাকে ভিডিও হিসেবেই বানাচ্ছি। তো শুরু করা যাক আজকের ভিডিওর প্রথমেই। যেই টপিকটা নিয়ে ভিডিওটা, সেটা একটা প্রশ্ন আমি ভিউয়ার্সদের কাছে তুলে ধরব। মানুষ কি বেঈমান? মানুষ কি স্বার্থপর? এই প্রশ্নটা আমি আপনাদেরকে করলাম। এখন আপনারা হ্যাঁ বা না উত্তরটা দেবেন। আমি তো শুনতে পারবো না আপনারা হ্যাঁ বলছেন না না কমেন্টে লিখবেন। এইবার আমি তার উত্তরটা দেব এবং আমার উত্তরটা দেব আর কি, আর সেটা যুক্তি দিয়েই দেব। তো সবার আগে বলছি, মানুষ কি বেঈমান, মানুষ কি স্বার্থপর, কেন এইসব প্রশ্নই বা এখন করছি? তার কারণ হলো যে, যারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বা যারা অথবা প্রথমে এই ভিডিওটা কেউ দেখছেন, তো আপনাদেরকে বলে রাখি যে 2024-এ আমি কিছু পডকাস্ট বানিয়েছিলাম, কিছু কিছু খুব ইন্টারেস্টিং কিছু মানুষের সাথে। আপনাদের খুব ভালো লেগেছে, অনেকগুলো পডকাস্টের অনেকজনই প্রশংসা করেছেন, কিন্তু আমি সরি বলছি, আমি একটা কন্টিনিউ সেটা করতে পারলাম না, একটা গ্যাপ পড়ে গেলো বিশাল লম্বা। তার কারণটা হলো যে 2024-এর মিডিল থেকে, আমি যদি ঠিক মান্থটাও বলি, 2024-এর জুন মাসের পরের থেকে আমার পডকাস্ট তারপরে এসেছিল ঠিকই, কিন্তু তখন থেকে বলতে পারেন এখন একটু, তাই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, নাহলে হয়তো আরো কিছুদিন পরেই বানাতাম, কিছুটা কমরটা ওঠাতে পেরেছি, তাই আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। তো সেই 2024-এর জুন মাস থেকে পুরো 2025টা আমার জীবনের একটা খুব টাফ ফেজ, খুব ডিফিকাল্ট ফেজ আমি পার করেছি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনেই একটা খারাপ ফেজ থাকে, আর সেটা থাকাও দরকার। সেটা অলমাইটিরই লীলা খেলা, সেটা দরকার, কারণ সেই টাফ ফেজটাতে আমরা নিজেকে চিনতে পারি আরো ভালো করে এবং আমাদের আশেপাশের মানুষদের চিনতে পারি। এই যে আমি প্রথমেই বললাম যে মানুষ কি বেঈমান, মানুষ কি স্বার্থপর, ছোটবেলা থেকেই আমরা সবাই কিন্তু এই কথাটা শুনে বড় হই যে মানুষের জন্য করে কিছু লাভ নেই, মানুষ বেঈমান হয়, মানুষ স্বার্থপর হয়। কিন্তু আমি এইবার আমার উত্তর দিয়ে ভিডিওটা বলতে পারেন শুরু করতে চলেছি, যে আমার উত্তরটা হলো মানুষ বেঈমান না, মানুষ স্বার্থপর না। কেন এই উত্তরটা আমি দিচ্ছি, এবার যুক্তিগুলো আপনাদেরকে বলতে চাই, তার জন্যই ভিডিওটা করা। নাহলে এইসব আমার কোনো কাহিনী আমি আপনাদেরকে শোনাতে আমার কোনো ইন্টারেস্টও নেই, বা আপনাদেরও শোনার কোনো ইন্টারেস্ট থাকবে না। কিন্তু আমি জাস্ট এটা বলছি যে ফট করে যে আমরা বলি মানুষ বেঈমান, মানুষ স্বার্থপর, সেটা বলা হয়তো আমাদের উচিত না, কারণ যাচাই না করে কোনোদিন এই কথাটা বলা উচিত না। আমার এই লম্বা ডিফিকাল্ট সময়টা যখন আমি পার করি, তখন আমি এমন একটা জায়গায় ছিলাম যে আমি আমার প্রবলেমটা আমার ফ্যামিলি মেম্বারসদের বলতে সংকোচ হচ্ছিল, আমি বলতে পারছিলাম না খুলে। কিছুটা তারা বুঝতে পেরেছে, কিন্তু বলতে পারছিলাম না। তখন আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার ব্লাড রিলেশন ছাড়া আমার আত্মীয় যাদের আমি বলি, মনের মিল যাদের সাথে হয়তো রক্তের সম্পর্ক নাই, তাদেরকে আমি বলি, এবং তাদের থেকে আমি যা হেল্প পাই, আমি হাত জোর করে তাদের সবাইকে আমি একবার মন থেকে থ্যাংক ইউ বলতে চাই, যে সেই সময় সেই মানুষদের কাছ থেকে যদি আমি সাহায্য না পেতাম, হেল্প না পেতাম, তাহলে হয়তো আমি এই ভিডিও বানানোর জন্য আজকে থাকতাম না, বা হয়তো আমি এই সংসারেই হয়তো থাকতাম। এটা বলতে আমার কোনো দ্বিধা হচ্ছে না, কারণ মানুষের খারাপ সময়ে, খারাপ টাইমে মানুষ অনেক ধরনেরই প্রেসারে এসে স্টেপ নিতে বাধ্য হয়, কিন্তু আমি কিন্তু মানুষের সাহায্যে, কোনো ভগবান এসে আমাকে সাহায্য করেননি, বা হয়তো ভগবানই মানুষ রূপে পাঠিয়েছেন তাদের, আমি তাদের সাহায্য পেয়েছি। তাই আমি মানুষ বেঈমান, মানুষ স্বার্থপর এই কথাটা মানি না।
আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল সংখ্যা দিয়ে বুঝাই, ধরুন 10 জন মানুষ, একটা কথাই আছে না, হাতের 10 আঙ্গুল সমান হয় না, সব মানুষ তো সমান হয় না। সব মানুষের জীবনের প্রবলেম আলাদা, সব মানুষের লাইফস্টাইল আলাদা, সবাই নিজের নিজের লাইফ নিয়ে আলাদাভাবে জীবন কাটাচ্ছে। সবার জীবনে একরকম না, সবার টেনশন আছে, সবারই অসুবিধা সুবিধা আছে। কিন্তু আমি যদি 10 জন মানুষকে নেই, ধরুন আমি 10 জন মানুষের থেকে হেল্প চেয়েছি, এইভাবে বোঝাচ্ছি আপনাকে, সেই 10 জন মানুষের মধ্যে আমি কিন্তু 6 জন মানুষ থেকেই হেল্প পেয়েছি। আমি 6 জন মানুষের থেকেই হেল্প পেয়েছি। বাকি 2 জন হয়তো আমাকে হেল্প করতে চেয়েছেন, কিন্তু তারা হেল্প করতে পারেনি। আমার থেকেও তো অনেক সময় অনেকে হেল্প চায়, আমি হয়তো সেই সময় সক্ষম থাকি না, আমার ক্ষমতা থাকে না, আমি সরি বলে দিই যে ভাই হেল্প করতে পারছি না, কিছু মনে করিস না। তাতে তো আমার কোনো দোষ থাকে না। বা কারোর থেকে কেউ হেল্প চাচ্ছে, করতে পারছে না দেখেই কি সে খারাপ? সেই হলো 2 জন। আর বাকি 2 জন হয়তো আমরা যেটা আমরা বলি বেঈমান, স্বার্থপর, হোয়াট এভার আপনারা লাগাতে পারেন। আমরা যখনই আমাদের স্বার্থতে ব্যাঘাত হয় তখনই আমরা কাউকে কিছু গালাগাল দেই বা কিছু একটা অ্যাডজেক্টিভ লাগাই। তো সেটা 10 জনের মধ্যে মাত্র 2 জন, যে যারা হয়তো পারতেন কিন্তু করেননি, হোয়াট এভার, আমার কোনো কমপ্লেন নেই। কিন্তু সেই 6 জন মানুষ যে আমাকে হেল্প করেছে, মেজরিটি কিন্তু আমাকে হেল্প করেছে। এবার আমি কি করে বলি যে মানুষ বেঈমান, মানুষ স্বার্থপর? তারপর এটা বললে তো পাপ হবে না, মহাপাপ হবে। আর সেই মহাপাপ তো আমি করবো না। তার জন্যই আমি একবার ভাবলাম যে এটা আপনাদেরকে শেয়ার করি, যে কোনো সময় ভাববেন না মানুষ বেঈমান, মানুষ স্বার্থপর। মানুষ মানুষের জন্য আছে। মানুষ মানুষের জন্য না থাকলে তাহলে হয়তো দুনিয়াটাই পাল্টে যেত। মানুষ মানুষের জন্য আছে। কারোর দিকে আঙুল তোলার আগে ওই যে একটা কথা পুরনো মনে রাখবেন, যে বাকি আঙুলগুলো কিন্তু আপনার দিকে আছে। আপনি কতটা কার জন্য কি করেছেন সেটা একবার ভাববেন, তখনই দেখবেন মানুষ আপনার জন্য কি করছে না করছে, এই যে কমপ্লেন গুলো, সেগুলো আপনার আসবে। আমি সত্যি নিজেকে আমি খুব ভাগ্যবান মনে করি যে আমার বন্ধুরা, আমার আত্মীয়, আমার আশেপাশের মানুষরা আমাকে যে কি হেল্প করেছে মেন্টালি, এটা বলতে আমার কোনো ভুল নেই। মানে আমি কোনো লজ্জা আমি করবো না, আমি লজ্জা পাওয়ার কোনো কথাও নেই ভাই। আমি যেই ফেস কাটিয়ে এসেছি, আর লজ্জা ভয় এগুলো অনেক আমার কেটে গেছে। মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, সব ভাবে আমি যেভাবে আমাকে হেল্প করেছে, আমি কখনো কখনো এখন যখন ভাবি আমার মনে হয় এটা কোনো সিনেমা হচ্ছে, ইজ ইট রিয়েলিটি? সত্যি আমি কৃতজ্ঞ, সত্যি আমি অবাক, সত্যি আমি অবাক। এর মধ্যে এখন আমি একটা ইন্টারেস্টিং মোড় আনছি, সেটা হলো সেই যে বললাম 2 জন মানুষ, আমাদের কিন্তু ভালো জিনিসটা খুব কম মনে থাকে। আমাদের থাকে ভালো জিনিস, তো মনে থাকে, আমি বললাম, কিন্তু খারাপ জিনিসটা কিন্তু আমরা বেশি মনে রাখি। যে করলো না না, সেটা আমাদের বেশি, এই জন্য আমরা পট করে খারাপটা বেশি বলি। তার মধ্যে এই এত জনের মধ্যে, এত ফেসের মধ্যে একজন মানুষই এমন আমার ছিল, তারটাও কিন্তু আমি ভুলবো না। সে আমাকে হেল্প করেনি, তাতে আমার হেল্প আমি তার থেকে চাইব না। আমি যার মানে যার কথা আমি, আচ্ছা যারা যারা আমাকে হেল্প করেছে আমি কিন্তু পারতাম তাদের নাম নিতে, অমুক করেছে তমুক করেছে, অবশ্যই পারতাম। কেন আমি নাম নিচ্ছি না? কারণ তারা আনকমফোর্টেবল ফিল করতে পারে, তারাও ভাবতে পারে যে ভাই তাকে হেল্প করলাম, সে আবার এখন এটা ঢিন্ডোরা পিটিয়ে সবাইকে জানাচ্ছে, এটা ওই কি কথা, আমরা তো নাম কামানোর জন্য করিনি। তাই তাদের কথা ভেবে আমি নাম বলছি না, নাহলে আমি অবশ্যই তাদের নাম বলতাম। যাক, এইবার যার কথা আমি বলতে যাচ্ছি, যে আমাকে খুব ওই সময় আঘাত দিয়েছিল, তারও আমি নাম নেব না, তারও কেন নাম, তারও নাম নেব না। কিন্তু শুধু এতটুকুই বলবো, এমন মানুষও আছে ঠিকই, খুব কম তাদের সংখ্যা, কিন্তু আছে যাদের কথা বেশি মনে থাকা, যে আঘাতটা, মানুষের ব্যথাটা কিন্তু আমরা বেশি ভালো, মানে খারাপ সময়টা আমাদের খুব মনে থাকে, ভালো সময়টা মনে থাকে। আমার নামে কেউ কল করত, মানে আমার নাম নিয়ে, এটা আমি খুলেই বলি, আমার লোন ছিল, সেই লোনটা আমি অনেক মাস ধরে দেইনি, সেটা না, অনলাইনের লোন ছিল, তো প্রাইভেট অর্গানাইজেশন থেকে অনলাইনের। তো ইএমআই ডেট পার হয়ে যাওয়ার পরে রিকভারি এজেন্ট যারা থাকে, ওদের রিকভারি এজেন্সিস থাকে, আপনারা হয়তো অনেকেই ব্যাপারটা জানেন, বা হয়তো কেউ কেউ জানেন না, তাদেরকে আমি বলছি যারা জানেন না। তো অনলাইন লোন থেকে খুব সাবধান, সেটা নিলে অবশ্যই ঠিক টাইমে দেবেন। কেন কি একটু যদি ডিলে হয়ে যায়, 1 মাস দিলেন না তো ছেড়ে দেন, এটা তো আমার হয়ইনি।
ধরেন 5 তারিখের জায়গায় আপনার 15 তারিখ হয়ে গেল, 16 তারিখ হয়ে গেল, ওরা কি করে আপনার কন্ট্যাক্টে ঢুকে র্যান্ডামলি কল করা শুরু করে আপনার নাম। তো এরকম ফেজ একটা, এটাও আমি কাটিয়েছি। ওটাতেও কিন্তু আমি ম্যাক্সিমাম থেকে হেল্প পেয়েছি। আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে সবাই ইনফর্ম করেছে তোর নামে এরকম বলছে, আমি তাদেরকে বলেছি, তারা বুঝেছে, তারা ওইভাবে অ্যাকশন নিয়েছে। তার মধ্যে একজন এরকম ছিল, সে কথাটা না বুঝে আমাকে বলেছিল যে আমার ওয়াইফ, আমার বোন, ইভেন ওই সময় আমার মেয়ের বয়স এখন 1.5 বছর, তখন বোধহয় আমার মেয়ের বয়স ছিল খুব হার্ডলি হয়তো 6 কি 7 মাস, সেই 6 কি 7 মাসের মেয়েকে নিয়ে বাজে কথা বলেছি। আর সব থেকে বড় কথা কি জানেন, যিনি বলেছে তিনিও একজন মহিলা। এতটুকুই বললাম, তার বেশি ওনার নাম নেওয়ারও আমার কোনো শখ নেই। তো এটা উনিও খুব ভালো করেছেন। এটা কেন উনি ভালো করেছেন, উনি যে ওনার নামে অনেক কিছু আগে আমি শুনেছিলাম যে উনি কেমন মানুষ, কেমন কি, আমি কিন্তু ওগুলোতে অত কান দিইনি। আমি ভেবেছি যে কেন এরকম লোকে বলে, আমার সাথে তো ব্যবহার ভালোই। কিন্তু ওই ইনসিডেন্টটার সময় আমি বুঝলাম কেন ওনার নামে মানুষ এমন বলে, এবং তখন আমি ভাবলাম না, উনি ভালোই করেছেন এরকম করে, ওনাকে আমি চিনতে পারলাম। তো কিছু মানুষ থাকে যাদেরকে আমাদের নিজের জীবন থেকে কিক করে বার করে দিতে। যেরকম খাবারের মধ্যে খাওয়ার সময় আমরা একটু পাথর পাই, তখন পাথরটাকে আমরা কি খেয়ে ফেলি নাকি? না, পাথরটাকে আমরা ফেলে দিই, ফেলে দিই, বাস রিলিফ, বাস। এর থেকে বেশি আর কিছু বলবো না। এরকম মানুষ খুব কম, একজন পেয়েছি, একজন কল। কিন্তু এরকম আমার নামে আমার অনেক বন্ধু বান্ধব, ইভেন আমার মেন্টর, ওনার কাছেও গেছিল, কিন্তু ওনারা আমাকে ওই সময়ও সাপোর্ট দিয়েছেন। অসুবিধা ওনাদেরও হয়েছে, ওনাদেরও হয়তো আমার উপর অনেক রাগ উঠেছে, অনেক হয়তো পিছনে আমাকে অনেক খারাপও বলেছেন, কিন্তু হয়তো বুঝতে পেরেছেন যে না, ও একটা খারাপ টাইম দিয়ে যাচ্ছে, ওকে মেন্টাল প্রেশার দেওয়া উচিত না। আমাকে ওরা বুঝিয়েছেন এবং আমাকে ওই সময় সাহায্য করেছেন, তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। এইবার গেল এই পেজ। আরেকটা কারণে আমি কেন বলবো মানুষ বেইমান না, মানুষ স্বার্থপর না, এটাও বলি। শুধু যে এই খারাপ সময় গেছিল আমার, কেউ আমাকে টাকা দিয়ে হেল্প করে নিয়েছে, মেন্টালি হেল্প করে নিয়েছে, এটা তো আছেই, তার পরেও আরেকটা কাহিনী বলছি। যখন আমি যখন আমার আর্নিং শুরু করি, তখন আমার একটা এক্সাম বাকি ছিল, আমি ব্যাঙ্গালোরে গ্রাজুয়েশন করেছি। তো আমার এখনো ডেটটাও মনে আছে। ওই যে বলে না, খারাপ দিন কেউ ভুলে না, ভালো দিন ভুলে গেল। 13 মে 2011, 13 মে 2011, সেই দিন আবার একটা বিখ্যাত দিন ছিল। সিপিএম কে হারিয়ে পশ্চিমবঙ্গতে তৃণমূল সরকার প্রথমবার এসছে। সেই দিন আমার সাথে কি ঘটেছিল আমি আপনাদের বলছি। আমার ওই দিন কলকাতা থেকে ব্যাঙ্গালোরের ফ্লাইট ছিল। ভাবলেও এখনো আমার ওটা গায়ে কাটা দেয়। আমার ফ্লাইট ছিল কলকাতা টু ব্যাঙ্গালোর। আর আমি যে ওই যে বললাম তখন বয়স কম, অবভিয়াসলি জোশ। আগেও তার আগে ফ্লাইটে জার্নি করেছি, কিন্তু ওই সময় মানে ফ্লাইটে জার্নি করছি একটা ব্যাপার, বন্ধুর সাথে ফোনে কথা বলছি, ফ্লাইট ধরবো দমদম থেকে। আহ কিছু একটা কারণে আমি অনেক আগে গিয়েই পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে এক্সাইটমেন্টে, কিন্তু ওই কম বয়সের জোশে এদিকে ওইদিকে ঘোরাঘুরি করতে গিয়ে আমি বোর্ডিংটা ঠিক সময়, ওই অভিজ্ঞতাটা তখন আমার মানে কম ছিল, এই বোর্ডিংটা ঠিক সময় করিনি দেখে আমার ফ্লাইট মিস হয়ে গেছে। মোট কথা হলো আমার ফ্লাইট মিস হয়ে গেছে, বুঝতে পারছেন। আমি যাচ্ছি পরীক্ষা দিতে, আমি তাড়াতাড়ি গিয়ে পরীক্ষাটা দিয়ে আবার শিলিগুড়ি ফিরে আসবো একটা তাড়া, তাই আমি ফ্লাইটে যাচ্ছিলাম, নাহলে তো আমি সবসময় ব্যাঙ্গালোর ট্রেনেই গেছি। সেই জায়গায় আমি করে ফেলেছি ফ্লাইট মিস। আমার তো সেখানে কান্নাকাটি, অথরিটিদেরকে হাত জোর করে বলছি দাদা আমাকে একটা চান্স দিন প্লিজ আমাকে। ওরা বলছে আপনি তো কোনো স্পেশাল কেউ নয়, আমার বোর্ডিং টোডিং সব এগুলো আমাদের প্রসেস শেষ হয়ে গেছে, ফর্মালিটি শেষ হয়ে গেছে, আপনি তো আজকে কোনোভাবেই আপনি ফ্লাইট আজকে আর যেতে পারবেন, নেক্সট ফ্লাইটও নেই, আপনাকে নেক্সট ডে আপনাকে যেতে হবে, 14 মেতে আপনি যেতে পারবেন। আমি কি করব কি না হতাশ, ভগবানকে ডাকছি, বাড়িতেও কি বলবো, বাবা যা তা বলবে, বকবে, এই ভয়ে বাবাকেও কিভাবে বলি। এবার দমদমে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে চুপচাপ বসে আছি, চোখে জল, কি করি। এবার আরেকটা ভয়, ওই সময় বয়সটাও বললাম কম, আহ যেহেতু আমি মফস্বল শহর, শিলিগুড়ির থেকেও ছোট, আমি বড় হয়েছি অরুণাচল প্রদেশের পাসিঘাট নামে একটা জায়গায়, তখন সেখানে এয়ারপোর্ট তো দূরের কথা কিছুই ছিল না, তো এসব কোনো অভিজ্ঞতাই নেই। এবার বড় শহর,
কে ভাই কার থেকে হেল্প চাইতে যাব, কে ঠকিয়ে দেবে, কে কি করে দেবে, অনেকে বলে ঘুমের ওষুধ খেয়ে ভাই সবকিছু কেড়ে নেই, এইসব ওই সময় মাথায় ছিল আর কি, ভয় যেটা হয় ওই সময়। অনেকগুলো ট্যাক্সি ড্রাইভার এসে কাজ আएंगे, কোথায় যাবেন কোথায় যাবেন দাদা, এই ওই সবাইকে অ্যাভয়েড করছি, সবাইকে না না করছি, চুপচাপ বসে আছি। একটি মানুষ, একটি ট্যাক্সি ড্রাইভার হট করে আমার কাছে আসলেন, এসে আমাকে, জানি না ওনার মধ্যে আমি কি দেখলাম, এত সময় কিন্তু অনেকজনকে আমি এড়িয়ে গেছি, ওনার মধ্যে আমি কি দেখলাম, উনি আমাকে এসে একটা কথা বললেন, দাদা আপনার ফ্লাইট মিস হয়েছে। ওনাকে আমি সব বললাম, সব বলায় উনি বললেন, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি নিয়ে যাচ্ছি আমার জানাশোনা একটা হোটেল আছে, সেই হোটেলে আপনি আজকে থাকবেন, সস্তা হোটেল কিন্তু ভালো। পরের দিন ওইখানে আবার টিকিট কাউন্টারও আছে, পরের দিন ফ্লাইটও আপনাকে করিয়ে দিচ্ছি, আপনি রিল্যাক্সড হন, এত ভয় পাবেন। ওনাকে যে আমি কিভাবে বিশ্বাস করলাম, ওনার ট্যাক্সিতে আমি বসে গেলাম আমার পিঠের ব্যাগ নিয়ে, আর উনি ঠিক কথা মতন আমাকে একটা হোটেলে নিয়ে গেলেন, আমি চেক ইন করলাম। পরের দিনের ফ্লাইট আমি এয়ারপোর্টে সস্তায় পাচ্ছিলাম না, নেক্সট ডে ফ্লাইট উনি কমের মধ্যে আমাকে একটা এজেন্টকে দিয়ে ফ্লাইটের টিকিটটা পর্যন্ত করিয়ে দিলেন, এবং আমাকে বললেন আমি কালকে সকালে আবার আসবো, এসে আপনাকে এয়ারপোর্টে ড্রপ করে দেব। এইদিকে চারিদিকে আই হুল্লোড়, তৃণমূল জিতেছে, সবুজ আবিরে সবাই আনন্দে নাচানাচি করছে, আর আমি তো কি করব, আমি হোটেলের মধ্যে বসে আছি। মাকে ফোন করলাম, মা আমার ফ্লাইট মিস হয়ে গেছিল, এই ব্যাপার। মা তো শুনে আকাশ থেকে পড়লো, কি করবি কি করলি। আমি বললাম চিন্তা করো না, ঠাকুরের মানে অশেষ ধন্যবাদ, আমি ঠাকুরের আশীর্বাদে আমি একজনকে পেয়ে গেছি। বিশ্বাস করবেন না, পরের দিন সকালে আমি ভাবছিলাম নিজেই বেরিয়ে যাব, আবার কি টিকিট পেয়ে গেছি, সব পেয়ে গেছি। আমি বেরিয়ে দেখি লোকটা দাঁড়িয়ে আছে, লোকটা আমাকে ফোন করলো, আপনি কোথায়, না নেমে দেখি লোকটা আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি, কি রে বাবা, এ কি চায় আমার থেকে, কিছু টাকা ফাকা ডিমান্ড করে বসবে নাকি। বিশ্বাস করবেন না, আমাকে উনি এয়ারপোর্টে ড্রপ করলেন। আমার তখন ওই যে আগেই বললাম আমার অবস্থা, তখন আপনি বুঝতে পারছেন, ওনাকে যে আমি বিশাল টাকা দিয়ে দেবো থ্যাংক ইউ বলে, সেটাও আমার ক্ষমতা নেই। আমি ওই সময় ওনাকে 500 টাকা দিয়ে বলেছিলাম, দাদা আপনি যা করলেন এটা তো কোনোদিন ভুলবো না। আর ওনার একটা ছবিও তুলেছিলাম আমি মোবাইলে, ছবি তুলে তো আমার সবসময় একটা পেশন রয়েই ছিল, আর উনি যা করেছেন ওনার একটা মোবাইলে একটা ছবি তুললাম। আপনাকে আমি 500 টাকাই দিতে পারবো দাদা, এর বেশি পারবো না। উনি একটি বার বললেন না যে না 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 না, এটা কি, আমাকে আরো দেন। উনি 500 টাকাটা খুশি মনে নিয়ে চলে গেলেন। দাদাটার নাম ছিল, ওনার নাম আমি নেব, দাদাটার নাম ছিল গৌতম, টাইটেলটা মনে নেই, গৌতম। এই আরেকটা ঘটনা আপনি বলুন, এবার আপনি কি করে বলবেন মানুষ বেইমান, মানুষ স্বার্থপর। কিন্তু উনি আমার সাথে অনেক কিছুই করতে পারতেন। আমি তো একটা অসহায় ছেলে ছিলাম একটি বড় শহরে, কলকাতা শহরে। রিসেন্টলি একটা ঘটনা আপনাদেরকে আমি বলছি। রিসেন্টলি এই মার্চ, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি 30শে মার্চ, এই মার্চ মাসের স্টার্টিং এর দিকে, আমার ঠিক ডেট মনে নেই, আমরা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, রেস্টুরেন্টে পুরো ফ্যামিলি। আমি বাইকে গেছিলাম, আর বাকিটা ই রিক্সা যেটা থাকে, টোটো বলে, টোটোতে গেছি। বাবা বোন আর একজন কাকু এসেছিলেন, কাকু সাথেই ডিনার করতে আমরা গেছি। হঠাৎ আমরা ডিনার করতে বসে গেছি, ওই সময় বাবা পকেটে হাত দিয়ে দেখে বাবার মোবাইলটি, কি ব্যাপার, এদিকে খোঁজাখুঁজি হচ্ছে মোবাইল। তখন ফোন করা হয় মোবাইলে, সেই টোটোতে মোবাইল বাবা ফেলে এসছে। টোটোওয়ালা চলে গেছে অনেক দূরে। টোটোওয়ালাকে বললাম যে ভাই তুমি আসো, তুমি দিয়ে যাও, তোমাকে এক্সট্রা কিছু টাকা দেবো, তুমি মোবাইলটা দিয়ে যাও। দাদা চিন্তা করবেন, অনেক দূর থেকে ও শুধুমাত্র মোবাইলটা দেওয়ার জন্য আবার আসলো, তার সাথে আবার একটা ছবি তুললাম, তাকে থ্যাংক ইউ বললাম, কিছু একটা অ্যামাউন্ট ওকে দিলাম, খুশি হয়ে চলে গেল। আবার একটা এক্সাম্পল যে মানুষ স্বার্থপর হয় না, মানুষ বেইমান হয়। এটাই বলবো, অনেক কিছু বলে দিলাম নিজের কথা, জাস্ট এটা বলার জন্য, সবসময় আমরা বলি যে মানুষ বেইমান, মানুষ স্বার্থপর, আত্মীয় স্বজন মিমও আজকাল বেরোয়, রিলেটিভ এই রিলেটিভ সেই, খারাপ থাকবেই। খারাপ কবে ছিল না, সত্য যুগেও খারাপ ছিল, ছিল নাকি? সত্য যুগেও তো খারাপ ছিল, নাহলে ভগবানকে অবতারিত কেন হতে হবে? হিরণ্যকশ্যপ হিরণ্যাক্ষ তো সত্য যুগের ঘটনা। তো খারাপ সব যুগেই ছিল, সব যুগেই থাকবে, সব সময়ই থাকবে, সবকিছুর মধ্যেই থাকবে। খারাপকে এড়িয়ে চলে, ওই যে বললাম, ঠিক মেরে ফেলে দিন, অ্যাভয়েড করুন, ইগনোর করুন, আর ভালোর দিকে এগোন, পজিটিভিটির দিকে এগোন।
দেখবেন নিজেও পজিটিভ থাকবেন, নিজেও ভালো থাকবেন। আমি যদি সেই জায়গা থেকে লড়ে আসতে পেরেছি, আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আপনাদের জীবনেও যদি কোনো এরকম সমস্যা থেকে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করুন, নিজের কাছের মানুষের সাথে শেয়ার করুন, ফ্যামিলির সাথে শেয়ার করুন। দেখবেন কোনো জিনিসই ইম্পসিবল না। ইম্পসিবলের মধ্যেই লেখা থাকে আই এম পসিবল। এটা ডায়লগ, মানুষ ভাববে ডায়লগ দিচ্ছে, কিন্তু না। যে কোনো সমস্যার একটা সলিউশন থাকে। হার ছাড়বেন না, হার মানবেন না, লড়ে যান, অবশ্যই বিজয়ী হবে। আর কিছু বলবো না, এটাই বলার ছিল। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।